একজন ভদ্রলোক জানোয়ার পুষিতে বড় ভালোবাসিতেন। তাহার বাড়িতে ৩-৪টি কুকুর, একটি বানর, ২-৩টি খরগোশ ও অনেকগুলি বিড়াল ছিল। ভদ্রলোকটি বাড়িতে জায়গা বড় বেশি নয়, একটি ছোট উঠানে তাহার পালিত পশুগুলোকে সর্বদাই খেলিতে হইত। সুতরাং তাহারা সকলে একসঙ্গে খেলা করিত। সে বাড়িতে কেহ বেড়াতে আসিলে আশ্চর্য হইয়া বলিত, বাহ, বানর, বিড়াল, খরগোশে একত্রে খেলাটা তো কখনোই দেখি নাই। সকলের বড় কুকুরটির নাম ভুলো। সে একটি প্রকাণ্ড বিলাতি কুকুর, কিন্তু বড় ভালো মানুষ। সে বেচারা তাহার সঙ্গীদের অনেক উপদ্রব সহ্য করে। বানরটি তাহাকে কখনো কখনো ঘোড়া করে তার ঘাড়ে চড়িয়া বসে, কখনো তাহার লেজ ধরিয়া টানে, কখনো তাহার কান মলিয়া দেয়, আবার কখনো বা আদর করে। ভুলো চারি হাত পা ছড়াইয়া চক্ষু মুদিয়া পড়িয়া থাকে, আর বানরটি তাহার উকুন বাছিয়া দেয়, তাহাকে উল্টিয়া পাল্টিয়া পরীক্ষা করে, তাহার তলপেট চুলকাইয়া দেয়। ভুলোর তাহাতে বড় আনন্দ। বানরটির নাম মহাবীর। ভুলো মহাবীরের প্রতি বড় কৃতজ্ঞ। সে মাঝে মাঝে ভালো খাবার জিনিস পাইলে নিজে না খাইয়া মুখে করিয়া মহাবীরকে আনিয়া দেয়। বিড়ালগুলির মধ্যে একজন গিন্নি, অন্যগুলো তার ছেলে মেয়ে। তাহারা সেই বাটিতেই জন্মিয়াছে। মহাবীর তাহাদের সকলকেই কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছে। ছানাগুলি যতদিন ছোট থাকে মহাবীর তাহাদিগকে বড় ভালোবাসে। সর্বদাই একটি না একটি ছানা বগলে থাকে। ছানাগুলির এমনই অভ্যাস যে তাহারা মায়ের বুকে যেমন সুখে ঝোলে, মহাবীরের বগলেও তেমনি আরামে থাকে। মধ্যে মধ্যে মহাবীরের ঘরের ভেতর প্রবেশ করিয়া দুধের ঢাকা খুলিয়া ছানাগুলিকে দুধ পান করায়। ২-১বার এইরূপ ধরা পড়াতে তাহার কোমরের দড়ি প্রায় খুলিয়া দেওয়া হয় না। ছানাগুলি বড় হইলে মহাবীরের আর ততটা ভালোবাসা দেখা যায় না। তখন আর দিন রাত্রি বগলে করিয়া বেড়ায় না, কিন্তু তাহাদের সুখ দুঃখের প্রতি দৃষ্টি থাকে। তাহারা পরস্পর কামড়াকামড়ি করিলে মহাবীর তৎক্ষণাৎ গিয়া বিবাদ ভাঙ্গিয়া দেয়। খরগোশগুলি পথে ঘাটে লোহিত কর্ণচক্ষু উল্টাইয়া শুইয়া থাকে। বিড়ালের ছানাগুলি তাহাদের লম্বা লম্বা কান লইয়া খেলা করে, তাহাতে তাহাদের বিরক্তি নাই। বিড়ালদের গিন্নিও কখনো কখনো আসিয়া খরগোশের গিন্নির কাছে শুইয়া লেজটি নাড়িয়া ছানাগুলিকে খেলা দিয়া থাকে। কুকুরদের মধ্যে সকলের ছোট একজন আছে, তাহার নাম পেমা। সে কিছু লোভী। অন্য সময় সে বেশ খেলা করে, বেশ লাফায়, বেশ ছুটোছুটি করে। বিড়ালের ছানাদের মুখের কাছে ঘেউ ঘেউ করিয়া তাহাদের ছোট ছোট হাতের থাবার প্রহার খাইতে ভালোবাসে। মহাবীরের কাঠের ঘরের ছিদ্রের ভিতর মুখের অগ্রভাগ পুড়িয়া দিয়া কৌতুক করে। এ সকল বেশ, কিন্তু আহারের সময় সে আর এক মূর্তি ধারণ করে। যখন সে ক্ষুধাতে ঠেকিয়া হইয়া থাকে এবং আহার করিতে আরম্ভ করে, তখন তাহার নিকট যায় কাহার সাধ্য। 10 হাতের মধ্যে একটা পায়রা চড়িতে আসিলে তাহাকে তাড়া করে, তখন কাহারও নিস্তার নাই, ছোট বড় জ্ঞান নাই, সকলকেই কামড়াইতে যায়। এই জন্য তাহাকে স্বতন্ত্র খাবার দেওয়া হয় এবং তাহার সঙ্গীদের কেহই তাহার নিকট যায় না। বেচারা ভুলো ভালো মানুষ। সে রাক্ষসদের মতো তাড়াতাড়ি নাকে মুখে কতকগুলি গিলতে পারে না। এর জন্য পেমার জ্বালায় তাহাকে কখনো কখনো আধপেটা থাকিতে হয়।
কোনো কোনো দিন পেমার খাবারে পেট ভরে না, সে তাড়াতাড়ি আপনার খাবার খাইয়া ফেলিয়া ভুলোর পাত্র আক্রমণ করে। ভুলো বেচারা যখন দেখে যে ছোট ভাইটির পেট ভরে নাই, ক্ষুধার্ত হইয়া আসিয়াছে, অমনি মুখটি সরাইয়া লয় ও নিজের খাবার তাহাকে খাইতে দেয়। এই রূপে কয়জনে সুখে বাস করিতেছে। একদিন কর্তাবাবু একটি সুন্দর বিড়াল আনিলেন। তাহার রূপ অতি চমৎকার, চক্ষু দুটিতে যেন মানিক জ্বলিতেছে, লোমগুলি নরম নরম, গলাতে পুঁতির মালা, পেটের তলাটি মেজেন্টা দিয়ে রাঙানো। দেখিলেই বোধ হয় বড় সুখী বিড়াল, যে ননির পুতুলটি। ভিতরকার কথা এই, সেটি এক আটকুড়ো ঘরের বিড়াল। একটি বিধবার স্ত্রীলোক তাহাকে পুষিয়াছিলেন। তাহার আর কেউ ছিল না, সুতরাং দুধটুকু সরটুকু ঘরে যাহা যখন হইত সমুদয় চন্দ্রমুখী পাইত। ওই বিধবা তাহাকে চন্দ্রমুখী বলিয়া ডাকিতেন। চন্দ্রমুখী সর্বদাই লেপ ও বালিশের উপরে শয়ন করিয়া ঘুর ঘুর করিত। একটি দিনের জন্য কাদাতে পা বৃষ্টিতে ভিজে নাই। বৃষ্টি আসিলে সে লেজটি গুটাইয়া পা দুখানি পাতিয়া ঘরের দ্বারে বসিয়া বৃষ্টি দেখিত ও মাঝে মাঝে ঘা হাত পা চাটিত। জলের ত্রিসীমানায় যাইত না। চন্দ্রমুখীর রুচিটি নবাবের মতো হইয়াছিল। সে ছোট লোকের মতো ডাল ভাত খাইতে পারিত না, কাটা নাক দিয়া শুকিত না, হয় দুধ না হয় মাছ দিয়া ভাত খাইত। ভাত মাখিয়া না দিলে তাহা স্পর্শ করিত না। বিধবা নিজে মাছ খাইতেন না, কিন্তু চন্দ্রমুখীর জন্য ভালো ভালো মাছ কিনিয়া আনিতেন। সুতরাং চন্দ্রমুখী একলা ঘরের একলা মেয়ে, সেই সুবাদে মাছ একলাই খাইত। এই রূপে সুখে স্বচ্ছন্দে চন্দ্রমুখীর দিন যাইতেছিল। হঠাৎ বিধবাটির গুরুতর পীড়া হইয়া মৃত্যু হইল। সুতরাং চন্দ্রমুখী পরের হাতে পড়িল। আমাদের কর্তাবাবুটি বড় জানোয়ার ভক্ত, সুতরাং ওই বিড়ালটিকে যত্ন করিয়া বাড়িতে আনিলেন। কিন্তু আনিয়া যেই উঠানে ছাড়িয়া দিলেন, ভাবিলেন ভুলো ও মহাবীরের সহিত পরিচয় করাইয়া দিবেন। অমনি চন্দ্রমুখী আর এক মূর্তি ধরিল। ভুলো নিকটে আসবা মাত্র লেজ ফুলাইয়া ও গায়ের লোম খাড়া করিয়া দাঁড়াইল। পেমা নবাগত বন্ধুর সহিত কৌতুক চলিবে কিনা পরীক্ষা করিবা মাত্র তাহাকে থাবা মারিল এবং অন্য বিড়ালগুলিকে দেখিবা মাত্র গর্জন করিয়া বিবাদ আরম্ভ করিল। গৃহস্বামী দেখিলেন বড় বিপদ, তাহার শান্তির সংসারে অশান্তি আসিল। ভাবিলেন সময়ে চন্দ্রমুখী একটু শিখিবে। 2-4 দিন তাহাকে দূরে দূরে রাখিলেন। অনেক যত্ন করিলেন, কিন্তু সে সঙ্গীদের সহিত মিশিতে চাহিল না। পেমা বালক, তাহার অগম্য স্থান বাড়িতে ছিল না। চন্দ্রমুখী কোনো কোণে বা বিছানার পার্শ্বে শুইয়া আছে। পেমা সেখানে আসিত আর চন্দ্রমুখী তাহাকে মারিয়া অপমান করিয়া তাড়াইত। গৃহস্থ মধ্যে মধ্যে সকলের খেলা দেখিবার জন্য সকলকে ঘরের মধ্যে আনিতেন। তখন চন্দ্রমুখী জানালা দিয়া বাহির হইয়া যাইত এবং বাড়ির মধ্যে একপার্শ্বে শয়ন করিয়া থাকিত। ক্রমে চন্দ্রমুখীর আরো অনেক বিদ্যার প্রকাশ পাইল। একটি খাঁচাতে গৃহস্থের একটি পাখি ছিল। তিনি তাহাকে স্নান করাইয়া মধ্যে মধ্যে মাটিতে রৌদ্রে বসাইয়া রাখিতেন। চন্দ্রমুখী তাহাকে ধরিবার জন্য খাঁচার উপরে ঝাঁপ দিয়ে পড়িত। গৃহস্থ দেখিয়া বলিলেন, হ্যাঁ তাই তো, কোনো গুণ নাই, এ তো বেশ আছে। চন্দ্রমুখীর দ্বিতীয় বিদ্যা চুরি করা। সে দুধের ঢাকা খুলিয়া মধ্যে মধ্যে চুরি করিয়া দুধ খাইত। একদিন চন্দ্রমুখীর স্বার্থপরতার প্রতিফল ফলিল। সেই দিন গৃহস্থ খেলা করিবার জন্য ঘরের মধ্যে পশুগুলোকে আনিবা মাত্র চন্দ্রমুখীর জানালা দিয়া বাহির হইয়া গেল।
সেদিন তাহার এত অসহ্য হইল যে সে এই বাড়ি পরিত্যাগ করিয়া অন্য এক প্রতিবেশীর বাড়িতে যাইবে মনে করিল। কিন্তু যেই যাইবার জন্যে পথে বাহির হইল, অমনি তীরের বেগে এক বিলাতি কুকুর আসিয়া একেবারে তাহার ঘাড় কামড়াইয়া ধরিল। সে কুকুরটি নিজের প্রভুর সহিত পথ দিয়া যাইতেছিল। সে বড় দুরন্ত। চন্দ্রমুখীর বিপদসূচক আর্তনাদ উঠিবা মাত্র ভুলো গৃহের বাহিরে ছুটিয়া আসিল, কিন্তু আসিয়া যখন দেখিল চন্দ্রমুখীকে বিলাপ করিতেছে, আর যেন তাহার উৎসাহ হইল না। সে নিজে বিলাতি কুকুর, গায়ে যথেষ্ট জোর ছিল, মনে করিলে চন্দ্রমুখীকে শত্রুপক্ষ হইতে উদ্ধার করিতে পারিত, কিন্তু তাহার মনে সে উৎসাহ আর রহিল না। সে আসিয়া দেখিয়াই দূরে দাঁড়াইয়া রহিল ও আবার বাড়ির মধ্যে প্রবিষ্ট হইল। গৃহস্বামী চন্দ্রমুখীর আর্তনাদ শুনিতে পান নাই, কেবল ভুলো হঠাৎ ছুটিয়া গেল কেন এই বলিয়া কারণ জানিবার জন্য দ্বারের দিকে যাইতেছিলেন। দেখিলেন ভুলো ফিরিয়াছে, তখন তিনিও ফিরিলেন। অবশেষে চাকরেরা চন্দ্রমুখীর রক্তাক্ত মৃতদেহ আনিয়া উপস্থিত করিল। গৃহস্থ বড় একটা দুঃখিত হইলেন না, বলিলেন, স্বার্থপর বিড়ালটা আচ্ছা সাজা পাইয়াছে। চন্দ্রমুখী যে মরিল তাহাতে কাহারও এক বিন্দু কষ্ট হইল না, এরূপ বোধ হইল না। সকলেই বলাবলি করিতে লাগিল, আচ্ছা, যে ভুলো পেমাকে বাঁচাইবার জন্য বীরের ন্যায় যুদ্ধ করিয়াছে, সে আজ কিছু বলিল না কেন? ভুলো মনে মনে ভাবিল, যে আমাকে দেখিতে পারে না তাহার জন্য মরিব কেন? এই তো গেল চন্দ্রমুখীর দশা। ভুলোর মৃত্যুশয্যার ছবি একবার দেখো। কিছুদিন পরে বেচারা ভুলোর কি এক প্রকার পীড়া হইল। আহার করিতে যায় না, সর্বদা বমন করে, যেখানে সেখানে শুইয়া থাকে, গায়ের লোমগুলি ঝরিয়া যাইতে লাগিল, পোকার কামড়ানিতে সর্বদা মাটিতে গা ঘষিত। বাড়ি শুদ্ধ সকলের অসুখ। পেমা আগে বুঝিতে পারে নাই, ভাবিয়াছিল বুঝি সুখ করিয়া শুইয়া আছে, কিন্তু শেষে যখন বুঝিল যে ভুলো পীড়িত, তখন কাজ ছাড়ে না, সর্বদা আসিয়া শুইয়া থাকে। মহাবীর বড় অপ্রসন্ন। গৃহস্বামীর তো কথাই নাই, তিনি স্বয়ং স্বহস্তে সাবান দিয়া ভুলোর গা পরিষ্কার করিয়া দেন। তাহার কন্যাগণ পোকা বাছিয়া দেয়। তাহার গৃহিণী ভুলোর মুখে চুম্বন করেন, বলেন, বাপধন, তোমার কি হয়েছে? অমন করে পড়ে আছো কেন? যে সময়ে ভুলোর প্রাণবায়ু দেহকে পরিত্যাগ করিল, তখনকার অবস্থা কি ভাবো। সমুদয় পশুগুলি বিষণ্ণ বদনে চারিদিক ঘিরিয়া বসিয়া আছে। গৃহস্থের চক্ষে জলধারা বহিতেছে। বাটিতে ছেলে মেয়ে মরিলে বাটির লোক যেমন কাঁদে, তেমনি গৃহস্থের পত্নী ও কন্যাগণ কাঁদিতেছেন। স্বার্থপর চন্দ্রমুখীর মরণে কেহ একটি নিঃশ্বাসও ফেলে নাই। আজ ভুলোর মৃত্যুতে কত লোকের চক্ষে জল পড়িতেছে। চন্দ্রমুখী ও ভুলো, এই দুজনের মধ্যে পাঠক পাঠিকাগণ কাহাকে অধিক ভালো বাসিলেন জানাইলে সুখী হইব।